দীর্ঘ ৪০ বছর পর ঐতিহাসিক মুহূর্ত। সমুদ্রসীমা ও বিরোধ মেটাতে প্রথমবারের মতো সরাসরি বৈঠকে লেবানন ও ইসরায়েল, মধ্যস্থতায় জাতিসংঘ। গাজায় থামছে না সংঘাত, ফের ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিকসহ নিহত ৫ ফিলিস্তিনি, তীব্র নিন্দা আন্তর্জাতিক মহলের। ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদ, এবার ইসরায়েলকে বয়কট করল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস, মুছে ফেলা হল সকল রেকর্ড। এবং চীনের শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ধসে পড়েছে বহু ঘরবাড়ি, ব্যাপক প্রাণহানির আশঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবার যাচ্ছি বিস্তারিত খবরে। তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ৪০ বছর পর সরাসরি বৈঠকে লেবানন ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে আজ এক অভূতপূর্ব এবং ঐতিহাসিক ঘটনার সাক্ষী হল বিশ্ব। দীর্ঘ ৪ দশক অর্থাৎ ৪০ বছর পর প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসেছে লেবানন ও ইসরায়েল। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বৈরী সম্পর্ক, যুদ্ধাবস্থা এবং সীমান্ত বিরোধের জেরে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। লেবাননের নাকৌরা সীমান্তে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে লেবানন ও ইসরায়েল কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে। দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তবে এবারের আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল দুই দেশের বিতর্কিত সমুদ্রসীমা নির্ধারণ। ভূমধ্যসাগরের প্রায় ৮৬০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। জরিপ অনুযায়ী বিরোধপূর্ণ এই সমুদ্রসীমায় বিপুল পরিমাণ প্রাকৃতিক তেল ও গ্যাস মজুত রয়েছে। লেবানন বর্তমানে ইতিহাসের ভয়াবহতম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বৈরুত আশা করছে সমুদ্রসীমার সুরাহা হলে তারা নিজস্ব গ্যাস উত্তোলন করতে পারবে, যা তাদের ধসে পড়া অর্থনীতিকে বাঁচাতে অক্সিজেন হিসেবে কাজ করবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকে লেবাননের পক্ষে নেতৃত্ব দেন সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এবং ইসরায়েলের পক্ষে ছিলেন জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। যদিও লেবানন আগেই স্পষ্ট করেছে এই আলোচনা কেবল কারিগরি এবং সীমানা নির্ধারণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এর সাথে ইসরায়েলকে কূটনৈতিক স্বীকৃতি দেওয়া বা সম্পর্ক স্বাভাবিকীকরণের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে ইসরায়েল চাইছে এই চুক্তির মাধ্যমে তাদের উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হিজবুল্লাহর হুমকি কমাতে। বিশ্লেষকরা বলছেন, আপাতদৃষ্টিতে এটি শুধু সীমানা বিরোধ মনে হলেও ৪০ বছর পর দু চিরশত্রুর এক টেবিলে বসা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গাজায় ফের ইসরায়েলি হামলা, সাংবাদিকসহ নিহত ৫ ফিলিস্তিনি। লেবাননে যখন আলোচনার টেবিলে সমাধানের পথ খোঁজা হচ্ছে, তখন গাজায় থামছে না বারুদের গন্ধ আর সাধারণ মানুষের কান্না। ইসরায়েলি বাহিনীর ফের বিমান হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে একজন স্থানীয় সাংবাদিকও রয়েছেন বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ ভোরে উত্তর গাজার একটি জনাকীর্ণ শরণার্থী শিবির লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই একটি আবাসিক ভবনে বোমা ফেলা হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৪ জন এবং সংবাদ সংগ্রহের কাজে থাকা এক ফ্রিল্যান্স সাংবাদিক নিহত হন। নিহত সাংবাদিকের গায়ে প্রেস লেখা ভেস্ট থাকা সত্ত্বেও তিনি হামলার শিকার হন, যা নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা হয়েছে। সাংবাদিক নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস। তারা একে সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং যুদ্ধপ্রাত বলে অভিহিত করেছেন। সংগঠনগুলো বলছে, সত্য ধামাচাপা দিতেই পরিকল্পিতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। অন্যদিকে বরাবরের মতোই ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ দাবি করেছে তারা হামাসের একটি গোপন আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছিল, তবে তাদের দাবির পক্ষে তাৎক্ষণিক কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন বলে জানা গেছে, যেখানে স্থানীয়রা খালি হাতেই উদ্ধার কাজ চালানোর চেষ্টা করছেন। ইসরায়েলকে বয়কট করল গিনিস বুক। ফিলিস্তিনের ওপর চলমান আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েল এবার বড় ধরনের ধাক্কা খেল আন্তর্জাতিক সংস্কৃতি অঙ্গনে।
বিশ্বখ্যাত রেকর্ড সংকলনকারী সংস্থা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ইসরায়েলকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন সময়ে বিভিন্ন বাণিজ্যিক সংস্থা ইসরায়েলকে বয়কট করলেও গিনিস বুকের মতো অরাজনৈতিক ও জনপ্রিয় প্রতিষ্ঠানের এমন সিদ্ধান্ত বিরল ও নজিরবিহীন। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, গিনিস কর্তৃপক্ষ তাদের পরবর্তী সংস্করণগুলোতে ইসরায়েল রাষ্ট্র বা ইসরায়েলি কোনো প্রতিষ্ঠানের নতুন কোনো রেকর্ড অন্তর্ভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির মতে, যারা বিশ্বশান্তি, মানবতা এবং সাধারণ মানুষের অধিকারের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের অর্জনকে বৈশ্বিক স্বীকৃতি দেওয়া গিনিস বুকের নীতিমালার পরিপন্থী। এমনকি ইসরায়েলের পূর্ববর্তী কিছু রেকর্ডও তাদের ডিজিটাল আর্কাইভ থেকে পর্যালোচনার জন্য সাময়িকভাবে সরিয়ে ফেলার কথা ভাবছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে ফিলিস্তিনপন্থী মানবাধিকার সংগঠনগুলো একে স্বাগত জানিয়েছে। তারা বলছে, এটি ইসরায়েলের সফট পাওয়ার বা সাংস্কৃতিক আধিপত্যের ওপর বড় আঘাত। অন্যদিকে তেল আবিব এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একে পক্ষপাতমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক জনমত যে ক্রমশ ইসরায়েলের বিপক্ষে যাচ্ছে, গিনিস বুকের এই বয়কট তারই একটি শক্তিশালী প্রতিফলন। চীনে শক্তিশালী ভূমিকম্প। সংবাদের এ পর্যায়ে দৃষ্টি দিচ্ছি এশিয়ায়। চীনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৬.২ মাত্রার। এতে ব্যাপক ঘরবাড়ি ধসে পড়ার পাশাপাশি বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু ও কিংহাই প্রদেশে গতকাল গভীর রাতে এই ভূমিকম্প আঘাত হানে। রাতে মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখনই কেঁপে ওঠে বিস্তীর্ণ জনপদ। ভূমিকম্পের তীব্রতায় মুহূর্তের মধ্যে ধসে পড়ে শত শত কাঁচা ও পাকা ঘরবাড়ি। এখন পর্যন্ত শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং কয়েকশো মানুষ আহত হয়েছেন। তবে ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূতাত্ত্বিকরা বলছেন, কেন্দ্রস্থল অগভীর হওয়ার কারণেই ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি হয়েছে। এছাড়া ওই অঞ্চলে বর্তমানে হিমাঙ্কের নিচে তাপমাত্রা বিরাজ করছে। তীব্র শীত ও তুষারপাতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। দুর্গতদের খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং অবিলম্বে দুর্গত এলাকায় সেনাবাহিনী ও জরুরি উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং সর্বোচ্চ তৎপরতায় উদ্ধার কাজ চালানোর আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ও এই বিপর্যয়ে চীনের পাশে থাকার ঘোষণা দিয়েছে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।